ইংরেজিতে কথা বলতে বা লিখতে গেলে প্রায় কিছু ছোট ছোট শব্দ আমাদের বেশ সমস্যায় ফেলে দেয়, তাই না? তো আজকের এই আলোচনায় আমরা সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস বা সঠিক প্রেপোজিশনগুলোকেই একদম সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। অনেকের কাছেই ঠিক জায়গায় ঠিক প্রেপোজিশনটা বসানো, মানে ধরুন অফ, টু, ইন, ফর এইসব ব্যবহার করাটা একটু গোলমেলে মনে হয়। মাথায় প্রায়ই প্রশ্ন আসে, এখানে অ্যাকিউজড অফ হবে নাকি অ্যাকিউজড ফর? দেখুন, এই দ্বিধাটা কিন্তু খুবই স্বাভাবিক। আসলে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোর কোনো বাধা ধরার নিয়মকানুন নেই। কিছু বিশেষ শব্দের সাথে কিছু বিশেষ প্রিপোজিশন যেন একদম জোট বেঁধে চলে। এগুলোকে আমাদের শিখতে হয় বারবার ব্যবহার করে, মানে নিয়মিত পড়া আর শোনার মাধ্যমেই মনে রাখতে হয়। এই পুরো আলোচনায় আমরা ধাপে ধাপে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু প্রিপোজিশন নিয়ে কথা বলবো। প্রথমে আমরা অফ দিয়ে শুরু করব, তারপর দেখব টু এর ব্যবহার, এরপর ফ্রম, উইথ, ফর, ইন, আর সব শেষে আরও কিছু জরুরি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রথম ধাপ হল ওএফ। চলুন তো দেখি কোন কোন শব্দের সাথে ওএফ ব্যবহার করাটা সবচেয়ে বেশি জরুরি আর সাধারণ। এই যে দেখুন, এখানে অফ দিয়ে তৈরি বেশ কিছু কমন শব্দগুচ্ছের একটা তালিকা দেখা যাচ্ছে। তালিকাটা বেশ বড়, কিন্তু এটা দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই। আমরা এখন এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা উদাহরণ নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। খেয়াল করুন, অ্যাকিউজড শব্দটার পর কিন্তু সব সময় অফ বসে, যার মানে হল দোষী সাব্যস্ত করা। যেমন ধরুন, হি ইজ অ্যাকিউজড অফ ক্রাইম। ঠিক একইভাবে কোনো কিছুতে ভয় পেলে আমরা বলি অফ্রেড অফ। কোনো বিষয়ে সচেতন বোঝাতে অ্যাওয়্যার অফ, আর কোনো কিছুতে সক্ষম বোঝাতে কেপেবল অফ ব্যবহার করি। চলুন আরও কয়েকটা উদাহরণ দেখি। কোনো কিছু দিয়ে গঠিত বোঝাতে আমরা বলি কনসিস্ট অফ, যেমন দ্য টিম কনসিস্টস অফ 11 মেম্বার্স। আবার দেখুন, কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া বোঝাতে ডিপ্রাইভ অফ, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া বোঝাতে গেট রিড অফ, আর গর্বিত বোঝাতে প্রাউড অফ ব্যবহার করা হয়। আচ্ছা, ওএফ এর ব্যবহার তো গেল, এবার আসা যাক সবচেয়ে বেশি ব্যবহৃত প্রেপোজিশনগুলোর একটা টু এর ব্যবহারে। এর ব্যবহার কিন্তু অনেক রকম, চলুন দেখে নেওয়া যাক। এখানে টু ব্যবহারের একটা ঝলক দেখা যাচ্ছে। এই তালিকাটা দেখেই বোঝা যায় যে এই প্রেপোজিশনটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আর কত ব্যাপকভাবে ব্যবহার হয়। চলুন এর ভেতর থেকে কিছু খুব জরুরি উদাহরণ দেখে নিই। কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যাওয়া বোঝাতে accustomed to ব্যবহার করা হয়, যেমন ইট উইল টেক টাইম টু বি accustomed টু হিয়ার। আবার কোনো খারাপ বিষয় আসক্ত বোঝাতে অ্যাডিক্টেড টু বসে, আর কোনো প্রস্তাবে রাজি হতে agree to, আর মনোযোগী হওয়ার জন্য তো attentive to আছেই। এখানে একটা মজার ব্যাপার খেয়াল করার মতো, হার্মফুল টু এবং ইনজুরিয়াস টু, এই দুটোর মানেই কিন্তু ক্ষতিকর। দুটোই স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আবার দেখুন, পদে বা বয়সে ছোট বোঝাতে জুনিয়র টু, আর কারো কাছে পরিচিত বোঝাতে নোন টু ব্যবহার হয়। এই বাক্যটা আমাদের সবার চেনা, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এখানে ইনজুরিয়াসের পর যে টু বসে, এটা মনে রাখলে কিন্তু অনেক জায়গায় কাজে দেবে। চলুন এবার আমরা খুব তাড়াতাড়ি করে চারটে গুরুত্বপূর্ণ প্রেপোজিশন ফ্রম, উইথ, ফর আর ইন এর কিছু কমন ব্যবহার দেখে নিই। ফ্রম ব্যবহার হয় কোনো কিছু থেকে দূরে থাকা বা বিরত থাকা বোঝাতে, যেমন এবস্টেইন ফ্রম ব্যাড হ্যাবিটস। আবার দুটো জিনিসের মধ্যে পার্থক্য বোঝাতে আমরা বলি ডিফারেন্ট ফ্রম। আর কোনো কিছু থেকে বাধা দিতে ব্যবহার হয় প্রিভেন্ট ফ্রম। আর রোগে ভোগা বোঝাতে সাফার ফ্রম তো আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। এখানে একটা খুব জরুরি পার্থক্য আমাদের বুঝতে হবে। ডাই অফ ব্যবহার হয় যখন কেউ কোনো রোগে মারা যায়, যেমন হি ডাইড অফ আর্সেনিক। কিন্তু যখন মৃত্যুর কারণটা কোনো বাইরের প্রভাব হয়, যেমন ধরুন দুর্ঘটনা বা অতিরিক্ত খাওয়া, তখন বসে ডাই ফ্রম, যেমন হি ডাইড ফ্রম ওভার ইটিং। এই ছোট্ট পার্থক্যটা মনে রাখাটা খুব জরুরি। এবার আসা যাক উইথ এর ব্যবহারে। কোনো ব্যক্তির সাথে একমত হতে আমরা বলি অ্যাগ্রি উইথ, কোনো পরিস্থিতির সাথে মানিয়ে চলতে কোপ উইথ, আর কারোর সাথে লেনদেন করতে ডিল উইথ ব্যবহার হয়। আর সন্তুষ্ট বোঝাতে স্যাটিসফাইড উইথ তো খুবই পরিচিত একটা শব্দযুগল। ফর ব্যবহার হয় স্নেহ বা মায়া বোঝাতে, যেমন অ্যাফেকশন ফর হার চাইল্ড।
আবার দেখুন, জ্ঞানীর ক্ষুধা বোঝাতেও অ্যাপেটাইট ফর ব্যবহার হতে পারে, যেটা কিন্তু খুব সুন্দর একটা প্রয়োগ। কোনো কিছুর জন্য দায়ী বোঝাতে রেসপন্সিবল ফর আর উপযুক্ত বোঝাতে সুটেবল ফর ব্যবহার করা হয়। ইন ব্যবহার হয় কোনো কিছুতে ডুবে থাকা বা মগ্ন থাকা বোঝাতে, যেমন অ্যাবজর্বড ইন হার বুক। নিজের ওপর বিশ্বাস রাখতে আমরা বলি বিলিভ ইন ইয়োর সেলফ। আচ্ছা, কোনো কিছুর মধ্যে নিহিত থাকা বোঝাতে কনসিস্ট ইন ব্যবহার হয়, যেটা কিন্তু আগে শেখা কনসিস্ট অফ বা দিয়ে গঠিত থেকে আলাদা। আর কোনো কিছুতে সফল হতে আমরা বলি সাকসিড ইন। আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা এমন কিছু প্রিপোজিশন দেখব যেগুলো প্রায়ই ভার্বের সাথে জুড়ে গিয়ে একেবারে নতুন একটা অর্থ তৈরি করে ফেলে, যেগুলোকে ফ্রেজাল ভার্বসও বলা হয়। যেমন দেখুন, লুক আফটারের মানে হল দেখাশোনা করা, রান আফটার মানে কোনো কিছুর পেছনে ছোটা, গিভ আপ তো খুব পরিচিত একটা কথা, যার মানে হল হাল ছেড়ে দেওয়া। আর ডিকশনারিতে কোনো শব্দ খোঁজার ক্ষেত্রে আমরা লুক আপ ব্যবহার করি। কোনো বিষয় নিয়ে খুব গভীরভাবে চিন্তা করাকে বলে ব্রুড ওভার। কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ বোঝাতে কন্ট্রোল ওভার ব্যবহার হয়। আর কারো বিরুদ্ধে অভিযোগ জানাতে হলে বলতে হবে কমপ্লেইন অ্যাগেনস্ট, এবং কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রোটেস্ট অ্যাগেনস্ট। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা এতগুলো প্রেপোজিশন নিয়ে আলোচনা করলাম, এখান থেকে আসল কথাটা কি দাঁড়ালো? চলুন এক নজরে সবচেয়ে জরুরি বিষয়গুলো দেখে নিই। আসল কথা হল, প্রেপোজিশন শুধু মুখস্থ করার জিনিস নয়, এর সঠিক ব্যবহার নির্ভর করে পুরো বাক্যের প্রসঙ্গের উপর। তাই নিয়ম মুখস্থ করার থেকে অনেক বেশি জরুরি হল ইংরেজি পড়া, শোনা এবং বলার চেষ্টা করা। নিয়মিত অভ্যাসটাই কিন্তু আসল চাবিকাঠি। তাহলে এবার ভাবার পালা, আজকে যে নতুন প্রিপোজিশনগুলো শেখা হলো, তার মধ্যে কোনটা প্রথম ব্যবহার করে দেখতে ইচ্ছে করছে? এই চিন্তা আর অনুশীলন দুটোই কিন্তু চলতে থাকুক।